সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা প্রায় প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো সময় এই শোল্ডার জয়েন্ট বা এই কাঁধের ব্যথায় আমরা ভুগি। এই কাঁধের ব্যথার বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ফ্রোজেন শোল্ডার। আজকে এই ফ্রোজেন শোল্ডার নিয়েই আলোচনা করব। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনেন। এখন আলোচনা করা যাক ফ্রোজেন শোল্ডার বিষয়ে। আসলে ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি? ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা পেরি আর্থ্রাইটিস অফ শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টে ফ্রোজেন শোল্ডার কি প্রবলেম হয়? যে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পেইন হয়। আমরা যে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, এটা একটা হাড়, এটা হলো এই যে হিউমেরাস, এর যে বল, আর এটা হচ্ছে স্কাপুলা, এটা নিচে থাকে গ্ল্যানোয়েড। এই দুইটার সমন্বয়েই যে জয়েন্টটা তৈরি হয়েছে, এটাই ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারে মেইনলি যে কমপ্লেইন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ব্যথা। প্রথম দিকে ব্যথা থাকে এবং পরবর্তীতে ব্যথার সাথে স্টিফনেস গ্রো করে, মানে সে এই জয়েন্টটাকে ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না, কাপড় চোপড় পরতে খুলতে প্রবলেম হয়, পিঠ চুলকাতে প্রবলেম হয়, পকেট থেকে মানি ব্যাগ বের করতে প্রবলেম হয়। এক কথায় এই শোল্ডার জয়েন্টকে মুভ করে যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো করতে ডিফিকাল্টি ফেস করে। এখন এই যে ফ্রোজেন শোল্ডার, এটা কেন হয় এবং কাদের বেশি হয়? এই ফ্রোজেন শোল্ডারের ম্যাক্সিমাম কারণই 90% ইডিওপ্যাথিক, তবে কিছু কারণ আছে। এর মধ্যে ডায়াবেটিসের একটা অ্যাসোসিয়েশন আছে, যারা হাইপোথাইরয়েড রোগী তাদের অ্যাসোসিয়েশন আছে, এবং জেন্ডার হিসাবে যদি আমরা বলি, মেয়েদের সাধারণত এটা বেশি হয়ে থাকে ছেলেদের তুলনায়। এরপরে যদি কোনো ফ্র্যাকচার হয় ইন অ্যান্ড অ্যারাউন্ড শোল্ডার, তাহলে সেখান থেকে কিন্তু এই জয়েন্টটা অনেকদিন ইউজ ঠিক মতো না করতে করতেও কিন্তু জয়েন্টটা জমে যায়। সেটাও একটা ফ্রোজেন শোল্ডারের অন্যতম কারণ। এই যে ফ্রোজেন শোল্ডার, এর স্টেজ আছে কয়েকটা। একটা হচ্ছে ফ্রোজেন স্টেজ, থয়িং স্টেজ। এই যে ফ্রোজেন স্টেজ, এই স্টেজে কিন্তু জয়েন্টটা জমে যায় এবং স্টিফ হয়ে যায়। আর থয়িং স্টেজে কিন্তু পেইনটা কমে আসে, কিন্তু তখন আবার স্টিফনেসটা বেশি গ্রো করে। এরপরে আমরা এই যে রোগটা কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার জন্য একটা হচ্ছে ক্লিনিক্যাল, যে মুভমেন্ট করতে গিয়ে রুগী ইউজুয়ালি অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন রুগী ঠিক মতো পারে না। আর ক্লিনিক্যাল এভাবে আমরা ডায়াগনোসিস করে থাকি। আর যদি আমরা ইনভেস্টিগেশনের কথা বলি, এক্সরেতে সাধারণত কিছু পাওয়া যায় না। আর্থোগ্রাম যদি করা হয়, সেখানে জয়েন্ট স্পেস কমে যায়, এবং এমআরআই করলে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে থিক ক্যাপসুল পাওয়া যায়। আর আর্থোস্কোপিক্যালি এটা ডায়াগনোসিস করা যায়, সেটা হচ্ছে যে ক্যাপসুলগুলো এটা ঠিক হয়ে যায় এবং ফাইব্রোস্ট হয়ে যায়। এখন আমরা চিকিৎসার ক্ষেত্র যদি চিন্তা করি, চিকিৎসার ক্ষেত্র আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে নন অপারেটিভ, আর একটা হলো অপারেটিভ মাধ্যমে। নন অপারেটিভ অনেকগুলো চিকিৎসা আছে, এর মধ্যে পেন কিলার দেওয়া যেতে পারে, ডায়াবেটিস থেকে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, এবং বিভিন্ন রকমের ফিজিওথেরাপি, বিভিন্ন রকমের ব্যায়াম আছে, যেমন পুলি এক্সারসাইজ, এমনি হিট দেওয়া যেতে পারে, তারপর শোল্ডার হুইল সেটা ঘোরানো যেতে পারে, এবং বিভিন্ন হাইড্রোথেরাপি একটা আছে, যে রোগী যদি নদীতে অথবা সাগরে অথবা সুইমিং পুলে যদি সাঁতার কাটে, তাহলেও এই জয়েন্টটা আস্তে আস্তে ফ্রি হয়। আরেকটা ইনজেকশন আছে, যে অ্যানাস্থেশিয়া দিয়ে মোবিলাইজেশন করা হয়। আরেকটা চিকিৎসা আছে, সেখানে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়। এইভাবে কিন্তু ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করা হয়ে থাকে। আরেকটা চিকিৎসা হচ্ছে যখন কনজারভেটিভ ফেল করবে, যে আমি মোবিলাইজেশন আন্ডার অ্যানাস্থেশিয়া, পেইন কিলার, স্টেরয়েড ইনজেকশন সবকিছু দেওয়ার পরেও যদি রেসপন্ড না করে, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের একটা ব্যবস্থা আছে। সেটা আর্থোস্কোপিক্যালি, মানে হচ্ছে জয়েন্ট না কেটে ক্যামেরার মাধ্যমে ফুটা করে আর্থোস্কোপ যন্ত্রের মাধ্যমে যে থিক ক্যাপসুল, যেটার কারণে
এই মুভমেন্টটা ঠিক মতো হয় না, সেটাকে কিন্তু রিলিজ করে দেওয়া যায়, তখন কিন্তু জয়েন্টটা ফ্রি হয়ে যায়। এইভাবে এই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করা যায়। মোটামুটি ফ্রোজেন শোল্ডার কেন হচ্ছে, আমরা কিভাবে রোগটা ডায়াগনোসিস করব এবং কিভাবে চিকিৎসা করব, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।